বলছিলাম যে কে একটা আছে না, ওই মোহিত সরখেল, ও কি ধরা পড়ে গেছে মা? না, হারাধন সরখেলের ছেলে মোহিত সরখেল মারা গেছে। মিনতি, বডিটা থানা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, ঘরটা ভালো করে সার্চ করো। ইয়েস স্যার। নিজের গুলিতেই নিজেকে শেষ করে মোহিত সরখেল নিজের পাপের শাস্তি পেয়েছে। আমার এই স্মার্ট মেয়ের বুদ্ধি চুরি, এই বাড়ির উত্তরাধিকারী দুই বাঁচল। কেসটা এখানেই শেষ হয়ে যায়নি আন্টি, আমি এই কেসটার গোড়া অবধি যাব। মোহিত সরখেল দিকে কিডন্যাপ করলেও আমার মন বলছে সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে। আমার মেয়ের দিকে যে হাত বাড়িয়েছিল তাকে আমি ছাড়ব না, সে আমার যত আপনজনই হোক না কেন। মোহিত সরখেল এই কাজটা এমন কাউকে দিয়ে করিয়েছে যে বাড়ির আনাজ কানাজ হাতের তালুর মতো চেনে। তা না হলে এই কাজটা এতটা নিঃশব্দে কারোর পক্ষে করা সম্ভব নয়। কাল রাতে মহেশমতি আমাকে কেমন তেল মাখিয়ে দিয়েছে দেখো, এখনো প্যাচ প্যাচ করছে। চল তাহলে আজকে রাতে আমি তোকে তেল মাখিয়ে দিই। না, এমনি করলে কিন্তু আমি আবার হারিয়ে যাব। খবরদার, এরকম অলক্ষণে কথা মুখেও আনবে না দিদি ভাই। কাল রাত্রিরেই তুই জন্মদাগটা দেখাতে গিয়ে ওইসব বললি, আর সকালবেলায় তুই হারিয়ে গেলি। বাবারে বাবা, আমার বুকের ভেতরটা যে কি ধরপড় করছিল না দিদি ভাই, আমি তোকে কি বলবো। আমি খালি ঠাকুরকে বলছিলাম, দিদি ভাইয়ের সঙ্গে অমন করার আগে আমাকে তুমি শেষ করে দিলে না কেন? উফ মহেশমতি, তুমি না খুব ভীতু। আমি তো তোমার কাছেই আছি, এই দেখো। সোনা, আচ্ছা হয়েছে, এখন সোনা মুখ করে এই দুধটা খেয়ে নাও তো দেখি দিদি ভাই। আচ্ছা দি, কাল রাতে তুই যে ছায়াটাকে দেখেছিলি সেটা কেমন ছিল বলতো? এখন এই সমস্ত কথা থাক না স্মার্ট মেয়ে। যে খারাপ লোকটা সেটা নেই, এই সমস্ত কথা ওকে মনে করানোর দরকার নেই। আর দুধটা খেয়ে নাও দেখি দিদি ভাই, খেয়ে নাও। আছে কি নেই আমি জানি না আন্টি। মানেটা পরে বোঝাবো। দি, তোর কিছু মনে আছে বল না। প্রথমে আমি দেখলাম কেউ একটা দরজার পাশ থেকে সরে গেল। আমি তখন মহেশমতিকে ডাকলাম। আমি কিন্তু উঠে দেখে এসেছিলাম, উঠে তো কাউকে দেখতে পেলাম না। আমি ভাবলাম দিদিভাই স্বপ্ন দেখেছে। এখন বুঝতে পারছি দিদিভাই স্বপ্ন দেখেনি, ঠিক কাউকে দেখেছিল। শয়তান ঘাপটি মেরে লুকিয়ে কোথাও বসেছিল।
আমি ঘরে গিয়ে শুয়ে পড়তে গ্যাস ট্যাস মেরে আমার দিদি ভাইটাকে চুরি করে নিয়ে চলে গেল, তাই না স্মার্ট মেয়ে? আচ্ছা দি, তারপর কি হলো? আন্টি যখন তোকে দেখে এসে বললো যে বাইরে কেউ নেই, তারপর কি তুই ঘুমিয়ে পড়লি? না, আমার তো ঘুমই আসছিল না, বারবার দরজার দিকে চোখ যাচ্ছিল। হঠাৎ দেখলাম ঘরের মধ্যে কেউ একজন ফস ফস করে গ্যাস স্প্রে করে দিল। আমি তখন চমকে উঠলাম। কে করলো স্প্রেটা? লোকটাকে দেখেছিস? লোক নয় তো মা, একটা বউ। কি একটা বউ? মানে কোনো মহিলা? হ্যাঁ গো, একটা বউ। তারপর তারপর কি হলো? বউটা ঘরে ঢুকে এলো। বাবা বাবা, কি বলছে দিদি ভাই স্মার্ট মেয়ে? তাহলে যে লোকটা ওকে ধরে রেখেছিল সেই বাকে, আর যে মহিলা ওকে চুরি করে নিয়ে গেল সেই বাকে? আমিও তো সেই অঙ্কটাই মেলানোর চেষ্টা করছি আন্টি। মাঝে এই মহিলাটা এসে আমার সব ক্যালকুলেশন গুলিয়ে দিল। আচ্ছা দি, তুই ওই মহিলাটার মুখটা দেখতে পেয়েছিলি? আমি দেখার খুব চেষ্টা করেছিলাম মা, কিন্তু কিছুতেই দেখতে পেলাম না। তারপর কখন যে ঘুমিয়ে গেলাম, তারপর ঘুম ভাঙার পর দেখি যে ওই পাজি লোকটা আমার সামনে বসে আছে, আর আমার মাথাটা একদম ভার হয়ে আছে। থাক থাক স্মার্ট মেয়ে থাক, এইটুকুনি মাথায় এত চাপ আর দিতে হবে না। আরে স্মার্ট মেয়ে, এখন এই সমস্ত বন্ধ করো তো, এই প্রশ্ন করার কথা বন্ধ করো। এইটুকুনি মাথার উপর দিয়ে কত চাপ গেছে বলো তো দিদি ভাই, দুটুকুনি খেয়ে নাও দেখি। আমি তো এতক্ষণ ভাস্করকে সন্দেহ করছিলাম, তার কারণ হারাধন সরকারের সাথে ভাস্করেরই কানেকশন ছিল। কিন্তু মহিলা, কোন মহিলা এই কাজ করতে পারে? কোন মহিলা ধীকে টার্গেট করতে পারে? আচ্ছা দি, ওই মহিলা কিরম দেখতে ছিল? কি রঙের শাড়ি পরেছিল কিছু মনে আছে? বউটা অন্ধকার ছিল তো, তবে মনে হয় সবুজ রঙের শাড়ি পরেছিল। পায়ে কোনো নুপুর পরেছিল? নুপুর?
পা তো দেখতে পাইনি। তার মানে পায়ের থেকে তুই কোনো আওয়াজ পাসনি? না। তাহলে সুন্দরী নয়, কারণ সুন্দরী তো একটু শাড়িটা উঁচু করে পরে। আচ্ছা দি, হাতে চুড়ি পড়েছিল, কোনো আওয়াজ পেয়েছিস? চুড়ি? চুড়ি আমি তো। এইটুকু বলতে পারছিস না দি? বকছো কেন? কি করছো কি স্মার্ট মেয়ে? ওই আধো ঘুমে ওর কি খেয়াল আছে নাকি? তারপরে নাকে মুখে গ্যাস ঢুকে আমাদের কি অবস্থা হয়েছিল। এ তো শিশু, তার মধ্যে তুমি হাতে চুড়ি পায়ে নুপুর এত বলতে পারে নাকি? না না দিদি ভাই। পারবে মা। দি, একটু মনে করার চেষ্টা করতো শোনা। থাম তোরা, তুমি যাও দেখি এখান থেকে স্মার্ট মেয়ে, যাও তো। এখন কোনো উত্তর টুত্তর দেবে না। এই দুধটা খেয়ে নাও তো দিদি ভাই, শেষ করে নাও, শেষ করে নাও। হ্যাঁ লোককে দিদি ভাই, লোক না দিদি ভাই, তাহলে চল দিয়ে দেখি। এইটা খেয়ে নাও, শক্তি হবে। গুবলুর জ্বর হয়েছিল বলে শিউলি ঘরেই ছিল। আমি নিজে গিয়ে গুবলুকে মাঝরাতে দেখে এসেছি, শিউলি নয়। আর তাছাড়া শিউলি এই কাজ করার কথা ভাবতেই পারবে না, ইম্পসিবল। আয় দিদি ভাই, আয় তো আমার কোলে বস। আচ্ছা দিদি ভাই, তুমি এই যে বললেন না যে একজন বউ তোমাকে এসে তুলে নিয়ে চলে গেল, তার হাতে এই আমার হাতের মতো শাঁখা পলা ছিল? হ্যাঁ ছিল তো। এরকম আওয়াজ হচ্ছিল? হ্যাঁ হচ্ছিল তো। আর এমনি 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 করে আঁচল ঠিক করছিল। এমনি করে তো এই বাড়িতে একজনই আঁচল ঠিক করে। তোর আর কিছু মনে পড়ছে? হ্যাঁ মনে পড়ছে তো। কি? যে কোমরে একটা চাবির গোছাও ঝুলছিল। আমি যা ভাবছি তুমিও কি সেই কথাই? হ্যাঁ আন্টি, স্বপ্ন তো ওই একটা মানুষের সাথে মিলে যাচ্ছে। কার কথা গো মহেশমতি? কার কথা বলছো তুমি? দিদি ভাই, তোমাকে যে আমি একটা কুকুরের গল্প বলেছিলাম, তোমার মনে আছে? যাবে না এসে? আজকে তো এত রাত হয়ে গেছে, কাল সকালে না হয়? না, আচ্ছা দিদি ভাই, শুধু মনে আছে বলে বসে থাকলে হবে? গল্পটা বলে তো দেখি। একজন গৃহস্থ একবার একটা কুকুরকে পুষেছিল। গৃহস্থ কুকুরকে খুব আদর করত, কিন্তু তাও কুকুরটা গৃহস্থর ঘরে গিয়ে রোজ রাতে হাঁস চুরি করে খেত। আর সব এমন পরিষ্কার করে রাখতো যে গৃহস্থ টেরই পেত না। কিছু জিজ্ঞেস করলেই বলতো শিয়াল তুলে নিয়ে গেছে, নয়তো পাশের পাড়ার কুকুর খেয়ে নিয়েছে। আর গৃহস্থ গিয়ে ওদেরকে ধরে ধরে মারত। একদিন গৃহস্থর সন্দেহ হলো, সে ঠিক করলো আজ রাতেই হবে ফয়সালা। স্মার্ট মেয়ে, আজ রাতেই এসপার নয় ওসপার।
আজ রাতেই। ঠাম্মি ধিকে নিয়ে যে বাড়াবাড়িটা শুরু করেছে, তুই যদি এখনো সাবধান না হোস পিকু, আমি বলে রাখলাম তোর কপালে কিন্তু দুঃখ আছে, একটা কানা করিও পাবি না। মামদো বাজি নাকি? আরে আমি ঠিক কায়দা করে ঠাম্মির থেকে আমার হিস্সাটা বাগিয়ে নেব। এই যে থাম তো, তোর খালি মুখেই বড় বড় বাতেলা, কাজের বেলা তো অষ্টরম্ভা। হ্যাঁ রে পিকু, তোকে আমি বোর্ডিং থেকে 7 তাড়াতাড়ি ছাড়িয়ে আনলাম যাতে তুই এখানে সবাইকে নিজের হাতে করে নিজের জায়গাটা বাগিয়ে নিস। সেদিকে তো কোনো হুঁশই নেই, খালি উড়ে উড়ে বেড়াস। কখন যে কি করিস আমি তো কিছু বুঝতেই পারি না। উফ, যখন সবকিছু হাতের বাইরে চলে যাবে না তখন বসে হাপিত্তেশ করিস। আরে ঝিলমিল থেকে ওকে দেখে তো কিছু শিখতে পারিস তুই। হ্যাঁ, একটা সুন্দর মালদার বর জোগাড় করে ঠিক বিয়ে করে নিলাম। বেশ তো, তাহলে তুমি আমার জন্য এরকম একটা পাত্রী খোঁজো যার বাবার প্রচুর টাকা, সেরকম একটা শ্বশুর বাড়িতে আমি ঘর জামাই হয়ে থাকি। ব্যাস, তাহলে তো আর কোনো চিন্তাই থাকবে না। সকাল থেকে রাত অবধি তোমার এই খ্যাচ খ্যাচ শুনতে শুনতে না আমার কানটা একেবারে পেকে গেল। হ্যাঁ রে, তোর জন্য তো মেয়েদের লাইন লেগে যাবে, তাই না? শয়তান ছেলে একটা, একেবারে নিজের বাপের ধারা পেয়েছে, একটা সৎ উপদেশ নেয় না। তুমি কবে কার কোন সৎ উপদেশটা শুনেছো বৌমনি? যে আজকে পিকু তোমার কথা শুনছে না বলে তুমি অভিযোগ করছো? না তুমি কোনোদিনও কারোর ভালো কথাটা শুনেছো, না কোনোদিন কারোর ভালো করেছো। কি ব্যাপার, তোমরা এত রাতে আমার ঘরে? ধিকে একা রেখে এসো না মেজবো, দেখলেই তো কালকে কি হলো। হ্যাঁ, সেই কালকে রাতের ঘটনা তোমার থেকে ভালো আর কে জানবে বৌমনি? মানেটা আমাকে তোমায় বুঝিয়ে দিতে হবে? একদম ভান করবে না। ভান? আমি কেন ভান করতে যাবো? কি বলছো, তোমার কথার কিছুই মাথা মুন্ডা আমি বুঝতেই পারছি না। শোনো বৌমনি, তুমি যে ধিকে কিডন্যাপ করে মোহিত সরকারের হাতে তুলে দিয়েছিলে সেটা বুঝতে আমরা বাকি নেই। কি তুমি কি কথা বলছো? একদম ন্যাকা সাজবে না, একদম ন্যাকা সাজবে না। তুমি ভেবেছিলে যে ধী অজ্ঞান হয়ে গেছে, ওর কিছু বুঝতে পারবে না, কিন্তু ধীর জ্ঞান ছিল বৌমা। আর ধী কি বলেছে? যে ও আমাকে দেখেছে? তোমার মুখটা না দেখলেও ধী তোমার শাড়ি, তোমার চুড়ি, এমনকি তোমার কোমরের চাবির গোছাটা পর্যন্ত দেখেছে। নিজেকে খুব চালাক মনে করো, তাই না? অতি চালাকের গলায় দড়ি, এই কথাটা ভুলে গেছিলে বুঝি? আমি কিছু করিনি মেজবু। চুপ করো বৌমনি, একদম চুপ করো। আমাকে ব্ল্যাকমেল করা বৌমনি, আমাকে ফাঁসিয়ে দেবার তাল করা, আর দেখো কেমন লাগে। ছি 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 বৌমনি, ছি। তোমার এত এত নোংরা কাজের পরেও তোমাকে মেজবুদি ক্ষমা করলো, বিশ্বাস করলো, এই বাড়িতে থাকতে দিল। তোমার ছেলে পিকুকে মেজদা মেজবুদি এত ভালোবাসলো, ওর পড়াশোনার সমস্ত খরচ ছিল, তাই না? দিল তো, সমস্ত খরচ ছিল। আর তারপরেও তুমি ওদের পিঠে ছুরি ভাবে মারলে। তুমি ওদের মেয়েকে কিডন্যাপ করলে, নিজের বাড়ির মেয়েকে তুমি কিডন্যাপ করে নিয়ে চলে গেলে। তুমি এত বড় বেঈমান? হ্যাঁ, কথা বলো ভাস্কর, আমাকে মুখ খুলতে বাধ্য করো না। তুমি কি মুখ খুলবে বৌমনি? নেহাত এই মুহূর্তে আমার হাতে তোমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, নয়তো তোমার ঘরে এসে আমি এখন তোমাকে প্রশ্ন করতাম না, তোমাকে টানতে টানতে থানায় নিয়ে যেতাম। আর হ্যাঁ, তোমার মতন বিশ্বাসঘাতক না আমি আর একটাও দেখি। বারবার তোমাকে সুযোগ দেওয়া সত্ত্বেও তুমি নিজেকে শুধরাতে পারলে না বৌমনি। আর কোনোদিন শুধরাতে পারবেও না। যে মাথায় এত শয়তানি প্যাঁচ, সে মাথার প্যাঁচ কোনোদিনও সোজা হয় না। তা ধিকে কিডন্যাপ করার সুপারি তোমাকে কে দিয়েছিল? হারাধন সরখেল নাকি মোহিত সরখেল? কার জন্য কাজ করো তুমি? নাকি দুজনের জন্যই? মেজবু, এবার থেকে তুমি তোমার সব সীমা তো তুমি পার করেছো বৌমনি। সব সীমা পার করে এখন তুমি আমাকে সীমা দেখাচ্ছ। সীমা পেরোনো তো তুমি সেদিন দেখবে যেদিন তোমার বিরুদ্ধে আমার হাতে প্রমাণ পাবো আমি।
সেদিন তুমি বুঝবে ঐশানী ঘোষের মেয়ের গায়ে হাত দিয়ে তুমি কত বড় ভুল করেছো। বৌমনি, পাশার চাল উল্টে গেলে কেমন লাগে এবারে বোঝো। আমার উপরে তর পাচ্ছিলে না, এখন দেখো মেজ বৌদি তোমার গলার টুটি চিপে ধরেছে। এত বছর ধরে তুমি এটাই চেয়েছিলে না বৌমনি? এই বাড়ি এই পাইসোরেল থেকে আমাদের উৎখাত করে এখানে একা দখল করবে? চুপ! একদম আমাকে ঠাকুরপো বলে ডাকবে না। না করছে তোমার মুখ থেকে এই ডাকটা শুনতে বৌমনি। আমারও ঘৃণা করছে। তুমি নিজে একজন মা হয়ে অন্য মায়ের কোল খালি করতে চাই? তুমি এত নিষ্ঠুর, ওই খারাপ লোকগুলোর সাথে মিলে তুমি দিকে কিডন্যাপ করতে চাইলে? আমার দিকে ওরকম ভস্য করা দৃষ্টি দিও না। যা ভুল করেছো, যা দোষ করেছো সব স্বীকার করে নাও, এই শেষ সুযোগ কিন্তু। হ্যাঁ, আমি কিচ্ছু করিনি। না মেজে বুঝি, এ ঘাটতারা সহজে মানবে না। তুমি এক কাজ করো, তুমি ওকে সোজা তোমার ওই থানায় নিয়ে চলে যাও। হ্যাঁ, ওখানে গিয়ে বিভিন্ন ডোজ দেবে, ডোজগুলো হয় না, দেওয়ার পর দেখবে ও কেমন ভাবে সব সত্যি কথাগুলো ভরভর করে বেরিয়ে বলে ফেলছে। মেজ বৌদি, তোমার অফিসে যে ওই মেয়ে পুলিশ আছে না, সে এসেছে, তোমাকে ডাকছে। বলো আমি আসছি। আচ্ছা। ঠাকুরের কাছে প্রার্থনা করো বৌমনি, যেন আজকে আমি কোনো প্রমাণ না পাই। যেদিন তোমার বিরুদ্ধে আমি প্রমাণ পাবো সেই দিনটা তোমার জন্য কতটা ভয়ঙ্কর হবে সেটা তুমি কল্পনাও করতে পারছো না। এবারে আমি তোমার সব খেলা সাঙ্গ করে দেবো, আর তোমাকে রেয়ার করবো না, আর না। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।